নতুন বিয়ে করা স্ত্রীর সাথে ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিলাম, আর সোফার পাশে মেঝেতে বসে টিভি দেখছিল 10-11 বছরের কাজের মেয়েটি। ওর নাম শেফালি। দরিদ্র ঘরের মেয়ে, বাবা নেই, মা আছে। আমাদের গ্রামে ওদের বাড়ি, সেই সূত্রে আমাদের চেনে। ওর মা একদিন মেয়েকে নিয়ে গ্রাম থেকে আমাদের বাড়িতে এসেছে। আমার মাকে বলল মেয়েটিকে যেন আমরা রেখে দেই, আমাদের এখানে থাকবে, কাজ করবে। মা রেখে দিলেন। তারপর থেকে মেয়েটি আমাদের বাড়িতে থাকে। মাঝে মাঝে ওর মা এসে ওকে দেখে যায়। আমার স্ত্রী মেয়েটির দিকে তাকিয়ে বলল, তুমি নিচে কেন বসে আছো, সোফায় বসো। মেয়েটি আমাদের এখানে আছে 2 বছর হলো। সে সব সময় নিচে বসে টিভি দেখে। তাকে কখনো আমরা সোফায় বসে টিভি দেখার কথা বলিনি। মেয়েটি তাই অবাক এবং কিছুটা ভয় নিয়ে আমাদের দিকে তাকালো। সে বুঝতে পারছে না কি করবে। স্ত্রী তখন উঠে গিয়ে মেয়েটির হাত ধরে দাঁড় করিয়ে সোফায় বসালো এবং হেসে বলল, এখন থেকে সোফায় বসে টিভি দেখবে, কখনো নিচে বসবে না। মেয়েটি জড়সড় হয়ে বসে টিভি দেখতে লাগলো। কিছুটা দূরে মা দৃশ্যটি দেখলেন। পরে মা আমাকে রুমে ডেকে বললেন, আমাদের সৌভাগ্য যে আমরা খুব ভালো একটা বউ পেয়েছি। আর বাবা বললেন, বউটার যত্ন নিবি। আমি নিশ্চিত এই মেয়ে আমাদের জীবন বদলে দেবে, ঠিক যেমন তোর মা আমাদের জীবন বদলে দিয়েছিল। বাবার কথা অক্ষরে অক্ষরে মিলে গেল। শহরে আমাদের 1 খণ্ড জমি নিয়ে 12 বছর ধরে মামলা চলছিল। জমিটির বর্তমান মূল্য প্রায় 1 কোটি টাকা। জমিটি এক প্রভাবশালী লোক জোর করে দখল করে রেখেছিল। কিছুদিন পর ওই মামলার রায় হলো এবং আমরা জিতলাম। বাবা সেদিন আদালত কক্ষে আমাকে আবারও বললেন, বউটার যত্ন নিবি, কিন্তু বাবার কথা শেষ পর্যন্ত রাখতে পারলাম না। একদিন রান্নায় লবণ একটু বেশি হয়েছিল বলে গলা চড়িয়ে স্ত্রীকে বললাম, কি রেঁধেছো এসব, মুখেই তো তোলা যাচ্ছে না। আরো বেশ কিছু কথা বললাম। বাবা তখন ছুটে এসে ধমকে আমাকে বললেন, ওই খাবার তো আমরাও খেয়েছি, কই আমাদের তো কোনো সমস্যা হয়নি। আর মা বললেন, কথা ভদ্রভাবে বলবি, বেয়াদবের মতো কথা সহ্য করব না। আমি আর কিছু না বলে বড় বড় কদম ফেলে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেলাম। পরদিন অফিসে গিয়ে জানলাম বড় অঙ্কের টাকার হিসেবে গন্ডগোল হয়েছে। আর অফিসের দায়িত্বটা যেহেতু আমার, তাই দোষটা আমার উপরে পড়লো। বস আমাকে শান্ত গলায় বললেন, টাকার হিসেব যদি না মেলাতে পারেন তাহলে পুলিশকে জানাবেন এবং চাকরিও যাবে। শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। পুরো অফিস তন্ন তন্ন করে খুঁজেও ওই টাকাগুলোর সন্ধান পেলাম না। অফিসের বাইরে অন্য কোথাও রেখেছি কিনা তাও মনে পড়লো না। দুঃসংবাদের এখানেই শেষ নয়। সেদিনই জানতে পারলাম ওই প্রভাবশালী লোক যে আমাদের জমি দখল করে রেখেছিল উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছে। তার মানে আবারও দীর্ঘদিন ধরে মামলা চলবে, অর্থাৎ আরো খাটনি এবং টাকা খরচ হবে। বিধ্বস্ত মনে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে প্রথম যে কাজটা করলাম তা হলো স্ত্রীর কাছে ক্ষমা চাইলাম। সেই সাথে বললাম, জীবনে আর কখনো তোমার সাথে বাজে আচরণ করব না, কথা দিচ্ছি। স্ত্রী কিছুক্ষণ চুপ থেকে বলল, শেফালিকে স্কুলে ভর্তি করাতে চাই, আমি নিজে ওকে পড়াবো। অপ্রত্যাশিত কথাটা শুনে খানিকক্ষণ সময় ওর দিকে চেয়ে রইলাম। তারপর বললাম, তাহলে ঘরের কাজ কে করবে? আমার স্ত্রী বলল, আমি শুনেছি ওর মা গ্রামে মানুষের বাড়িতে কাজ করে কোনো রকম বেঁচে আছে, তুমি তাকে এখানে নিয়ে আসো, উনি আমাদের বাড়িতে কাজ করবেন। আর মা মেয়ে একসাথে থাকলে তাদের মনও ভালো লাগবে। তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম এবং বাবা মাকে বলতে তারাও রাজি হয়ে গেলেন। তারপরের ঘটনা অবিশ্বাস। অফিসের টাকাগুলো অফিসেরই এক ড্রয়ারে খুঁজে পেলাম, অথচ সেদিন এত খোঁজাখুঁজির পরও কোনো টাকা পাইনি, কেন জানি না। আর দ্বিতীয় অবিশ্বাস্য ঘটনা হলো ওই প্রভাবশালী লোকটি আচমকা মামলা তুলে নিল। লোকটির হঠাৎ এই মন পরিবর্তনের কারণ হলো লোকটির একমাত্র ছেলের শরীরে ক্যান্সার ধরা পড়েছিল। সেদিন 2 হাত ভর্তি মিষ্টি নিয়ে বাড়িতে ফিরলাম। তখন বাবা পুনরায় আমাকে বললেন, বউটার যত্ন নিবি। বাবাকে তখন আমি বললাম, আপনি সব সময় বউয়ের যত্নের কথা কেন বলেন? বাবা উত্তরে বললেন, একটা মেয়ে যখন বাবার বাড়ি ছেড়ে অচেনা এক বাড়িতে আসে তখন আল্লাহ ওই মেয়েটার মধ্যে সৌভাগ্য দিয়ে পাঠান। যারা ওই সৌভাগ্যের যত্ন নেয় তাদের জীবন আলোতে ভরে ওঠে, আর যারা যত্ন নেয় না তাদের জীবন ভেঙে চুরমার হয়ে যায়। এটা আমার মুখের কথা নয়, নবীজির কথা। নবীজি বলেছেন, মেয়েরা হলো বরকত এবং কল্যাণের প্রতীক। আমি তখন বুঝতে পারলাম বাবা কেন কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করেননি, আর সেজন্যই হয়তো শূন্য হাতে জীবন শুরু করে আজ উপরে উঠে এসেছে। স্টাডি রুমে স্ত্রী তখন শেফালিকে পড়াচ্ছিল। মেয়েটা পড়াশোনায় ভালো করছে। আমি দরজায় দাঁড়িয়ে আমার স্ত্রীর দিকে তাকালাম। সে আমাকে দেখে হাসলো। তখন আমার মনে হলো, চাকরি এবং কোটি টাকার সম্পত্তি পেয়ে যে আনন্দ পেয়েছি তার চেয়ে অনেক বেশি আনন্দ পেলাম স্ত্রীর মুখের হাসি দেখে। গল্পটা সংগৃহীত, তবে গল্পটা আমার কাছে অসাধারণ লেগেছে। এমন মন মানসিকতা যদি সবার মধ্যে থাকে তাহলে প্রতিটা ঘর হবে জান্নাত। এখানে শ্বশুর শাশুড়ি, ছেলে এবং ছেলের বউ সবাইকেই ভালো মনের হতে হবে, একতরফা হলে হবে না। আমাদের নবী নারী জাতির অনেক বেশি মর্যাদা দিয়েছে।
করেছেন সেই মূল্যটা যদি মানুষ দিত, অনেক মেয়ে আবার এই মূল্য পাওয়ার যোগ্যতা রাখে না, আবার অনেক মেয়েকে মূল্য দেওয়ার যোগ্যতা থাকে না অন্যদের মধ্যে। এদেশের 99% শাশুড়িরাই ছেলের বউ ভালো থাকুক এটা চায় না। কিছু মানুষ হয়তো বা বলবে বউ ভালো না, ঝগড়া করে, তাদের বলছি মনে রাখবেন কোনো মেয়ে বিয়ের আগে ভাবে না সংসারে গিয়ে ঝগড়া করবে বা অশান্তি করবে। তাদের খোঁজ নিয়ে দেখবেন তারা জ্বলে পুড়ে এরকম হয়ে যায়, তার পিছনে দায়ী হচ্ছে স্বামী আর স্বামীর বাড়ির লোকজন। তাই শ্বশুর বাড়ির প্রতিটা লোকজনেরই উচিত মেয়েদেরকে এভাবে অশান্তি না করে তাদেরকে একটু ভালোবাসা দিয়ে যত্নে রাখার জন্য। গল্প হলেও ভয়েস দিতে গিয়ে আমার খুবই ভালো লেগেছে। এদেশের সব মেয়ে যেন সম্মানে বাঁচে, সেখানেই তারা থাকুক যেখানে তাদেরকে সবাই ভালো রাখতে পারবে।